সময় কত দ্রুত কেটে যায় তাই না? দেখতে দেখতে 1 মাস হয়ে গেল এবং আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আজকে যাব আমার ভিসা রিনিউ করার জন্য। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে কোথায় গিয়ে আমি মালয়েশিয়ার ভিসা রিনিউ করেছি এবং কিভাবে করেছি, প্রসেসিংটা কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ভাবতেছেন, ওনারা কি বলছে? দুজনে মিলে আলোচনা করতেছে হচ্ছে যে আমার ভিসা হবে কিনা। ঠিক আছে, আমার এই ভিসা যাতে না হয় এগুলো রাকিব ভাই বসে বসে দোয়া করতেছে। নিজে তো নিজের বউরে আনে না, হ্যাঁ, কারণ অন্যের বউ আসছে সেটা নিয়েও তার সমস্যা। এই যে ভাবি, আপনি দেখেন জাস্ট, আপনি যতটুকু ভালো আসলে ভাবেন, ওই যে দেখেন, শুনুন কি বললেন ভাই। জাস্ট কিডিং গাইজ, এখানে আমি জাস্ট আমার ভাসুরকে চেতানোর জন্য এগুলো বলতেছিলাম। সো আমার ভাসুরের আর আমার বন্ডিং দেখে আসলে কেউ বলবে না আমরা ভাসুর আর হচ্ছে ভাইয়ের বউ, কারণ আমাদের বন্ডিংটা এরকম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের বন্ডিংটা এরকম দিয়েছে। তো যাই হোক, আজকে বেসিক্যালি আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসে, এবং ইমিগ্রেশন অফিসে যাওয়ার পরে সেখানে আমাদের একজন পরিচিত আঙ্কেল আছে, যেটা হচ্ছে রানা ভাইয়ের পরিচিত, অ্যাকচুয়ালি আমার না। সো ওই আঙ্কেলের মাধ্যমে আমি আমার ভিসাটা রিনিউ করেছি। সো এখানে ইনফরমেশন গুলো বেসিক্যালি আমি আপনাদেরকে ব্লগে দিব। আপনারা স্ক্রিনে একটা হয়তো দেখতে পারেন, আমার ভয়েস ওভার একটা শুনতে পারেন। দ্যাটস ওয়াই আই এম রিয়েলি ভেরি সরি, কারণ আমি হয়তো বা প্রপারলি পুরো ইমিগ্রেশনের ভিডিওটা নিতে পারিনি, যার কারণে ইমিগ্রেশন ভিডিও দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ইমিগ্রেশনের ভিডিও করার নিষেধ। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাকে দেখিয়েছি। সো যারা হচ্ছে গিয়ে বউকে নিয়ে আসতে যাচ্ছেন মালয়েশিয়াতে, এবং যাদের অনেক কনফিউশন যে আমি বউকে নিয়ে আসবো, বাট 1 মাস ইজ মানে কেমন, 1 মাসের জন্য আসলে আনাটা লস, তাই না? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা চাইলে 1 মাস না, আপনারা চাইলে আপনাদের ওয়াইফকে 3 মান্থ রাখতে পারবেন। 3 মান্থ রাখার জন্য আপনার প্রসেসিং হচ্ছে আপনার মালয়েশিয়ার ইমিগ্রেশন ফেস করতে হবে। সো বেসিক্যালি প্রথমে আপনি যখন মালয়েশিয়া পাড়া দিবেন, তখন কিন্তু আপনাকে 1 মাসের ভিসা অলরেডি ওখান থেকে দিয়ে দিবে। 1 মাস আপনি রিল্যাক্সলি থাকতে পারবেন। সো এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনাকে যখন ইমিগ্রেশন ক্রস করাবে মালয়েশিয়ার এয়ারপোর্ট, তখন কিন্তু ওখানে পাসপোর্টে আপনার যে রিটার্ন টিকেটটা থাকবে, মানে আপনার রিটার্ন টিকেট তো অফকোর্স আপনার 1 সপ্তাহ অথবা 3 দিন দেখাতে হবে, না হলে কিন্তু আপনি ইমিগ্রেশনটা তখনই ক্রস করতে পারবেন না। লাইক আপনি যখন মালয়েশিয়াতে প্রবেশ করবেন তখনই আপনি ইমিগ্রেশন ক্রস করতে দিবে না, কারণ 1 মাসের জন্য যদি আপনি এয়ারের টিকিট কেটে আসেন, তখন তারা সন্দেহ করে এবং তারা তখনই আটকে দিবে। সো এটা আমার আগের ব্লগে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। যারা আগের ব্লগ দেখেন নাই তাদের জন্য আমি কমেন্টে পিন করে ওটার লিঙ্কটা দিয়ে দিব, তারা আগের ব্লগটা দেখে আসবেন। সো ওখানে ইমিগ্রেশনটা ক্রস করার সময় আপনার হয়তো বা রিটার্ন টিকেটে যে ডেটটা দেওয়া আছে, ওই ডেটটা মেনশন করে দিবে যে ওই ডেটের মধ্যে আপনার মালয়েশিয়া থেকে চলে যেতে হবে। বাট ওই ডেটটা মেনশন করার পরেও দেখবেন আপনার একটা সিল দিয়ে দিবে তারা, যেখানে 30 ডেজ লেখা থাকবে। তো ওখানে যদি 30 ডেজ লেখা আছে, তার মানে আপনি 30 দিনের জন্য কিন্তু লিগাল ভাবে মালয়েশিয়াতে থাকতে পারতেছেন। সো এরপরে কি করতে হবে, পরের মাস কিন্তু আপনি ইনলিগাল হয়ে যাচ্ছেন। সো পরের মাসের ওই ইনলিগাল হওয়ার আগে, মানে পরের মাসের মেয়াদ, যেমন ধরেন আপনি এই মাসের 25 তারিখে আসছেন, পরের মাসের 25 তারিখে আপনার মেয়াদ শেষ, 1 উইক আগে আপনার পরের মাসের ভিসাটা রিনিউ করার জন্য ইমিগ্রেশন অফিসে যেতে হবে। ঠিক আছে, সো ইমিগ্রেশন অফিসে যেতে হবে, যেখানে গিয়ে আপনার ইমিগ্রেশন ফেস করে ওখান থেকে ভিসাটা নিতে হবে। বাট যদি আপনার মালয়েশিয়াতে কেউ পরিচিত থাকে, যেমন আমাদের পরিচিত ছিল একটা আঙ্কেল ছিল, যার মাধ্যমে আমরা কিছু টাকা বেশি লেগেছে, তাকে আমাদের কিছু টাকা এক্সট্রা দিতে হয়েছে। তো ওনার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ভিসাটা মানে নিয়ে এসেছি, বা আমার ভিসাটা লাগিয়েছে, এবং ওটা কিন্তু 100% ভিসা লাগবে, এটা সিওরিটি ছিল। কারণ ওই যে এক্সট্রা টাকা নিয়েছে সে, সো এক্সট্রা টাকা দিলে ওখান থেকে আমাদের 100% ভিসাটা তারা দিয়েছে। বাট আপনারা যদি ইমিগ্রেশন ফেস করেন বা পুলিশকে ফেস করেন, তখন কিন্তু আপনাদের ছোট একটা ইন্টারভিউর মতো নিবে, কিছু কোয়েশ্চেন করবে, এবং সেখানে 50-50 চান্সেস থাকে আপনাকে হচ্ছে ভিসাটা দেওয়ার। সো এখানে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাহলে আপনার যদি অনেক ইজি হবে আপনার ওয়াইফকে নিয়ে আসা, বা তাকে 3 মাস রাখা বা 4 মাস রাখা। বাট যদি কেউ পরিচিত না থাকে, তাহলে আপনার একটু কষ্ট করে তারপর ভিসাটা নিতে হবে। তো ওখানে চান্সেস আসলে খুবই কম থাকে। সো এটাই ছিল বেসিক্যালি ইনফরমেশন। সো এখানে দেখতেছেন আমাদেরকে আসলে বন্দি করে রাখছে, অ্যাকচুয়ালি আমাদেরকে বন্দি করে না। আমরা সেদিন আসলে ভিসা অফিস থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম হানিফাতে, কারণ আমাদের ভিসা অফিস থেকে বলা হয়েছে যে 5টার দিকে ভিসাটা পাবো, বাট আমরা সকালে গিয়েছিলাম 10টার দিকে, তো আমাদের 5টার দিকে আমাদের ভিসাটা দিবে। দ্যাটস ওয়াই আমরা ওখানে স্টে না করে আমরা হানিফা মার্কেটে চলে আসি। হানিফা মার্কেটে গিয়ে কিছু জিনিসপত্র দেখি, তারপরে এর মধ্যে শুনি যে ওখানে যে ফায়ার সার্ভিস আছে তারা আসে, ফায়ার সার্ভিস এসে নাকি তাদের কি কার্যকলাপ করে, যার কারণে এইভাবে শাটাটা বন্ধ করে দেয়। মানে বুঝতেছেন বিদেশের নিয়ম কি, মানে আগুন লেগে যদি আপনি মইরাও যান, আপনাকে এখানে পুইরা মরতে হবে, কিন্তু আপনি বের হতে পারবেন না। মানে এইটাও নিয়ম, মানে এটাও সম্ভব। তো যাই হোক, এরপর আমরা বন্দিখানা থেকে বের হয়ে আমাদের শাটারটা উপর দিকে উঠাচ্ছিল। আচ্ছা, এর মাঝে আর একটা ইনফরমেশন আমি দিয়ে দিই। আমার এই ভিডিওটা কিন্তু রোজার মাসের ভিডিও, মানে এটা রমজান মাসে আমার ভিডিও করা হয়েছিল, বা রমজান মাসে আমার ভিসাটা রিনিউ করা হয়েছিল। সো আমি অনেকদিন পর আপলোড করছি, কারণ এত ব্যস্ততার মাঝে আসলে আমি ব্লগটা এডিটই করতে পারি নাই, কারণ এত
এতদিনে ঈদের ব্লগ অ্যান্ড আদার্স যে ব্লগগুলো ছিল ওগুলো আপলোড করাটা বেশি দরকার ছিল, যার কারণে এটা আমি আস্তে ধীরে এডিট করেছি। এখানে আমার ভাসুর তার জন্য জুতা দেখতেছিল, তার নাকি এই জুতাটা খুবই ভালো লাগছে। তো সমস্যা নেই, আমি আপনাকে এই জুতাটা একদিন কিনে দিব রাকিব ভাই, আপনি একদম টেনশন করেন না। তো যেহেতু আমাদের 5টা পর্যন্ত আসলে বাইরেই থাকতে হবে, কিছু করার নাই, কারণ এখন আবার বাসায় ব্যাক করাটা ইম্পসিবল। তারপরে আমরা হানিফা থেকে চলে যাই মসজিদে গিয়ে আমাদের নামাজটা কমপ্লিট করি। বিদেশে এসে আর কিছু ভালো লাগুক না লাগুক, আমার একটা জিনিস এত পরিমাণ ভালো লেগেছে, এত পরিমাণ আমার মন ছুঁয়ে গেছে। أشهد أن محمد رسول الله حي على الصلاة ইয়েস গাইজ, মসজিদের ভিতরে বসে আমি আজান শুনতেছি, এটা আমার লাইফের একদমই ডিফারেন্ট অ্যান্ড নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার লাইফে আমি কখনোই কিন্তু মসজিদে যাইনি, কারণ আপনারা জানেন বাংলাদেশে আসলে মসজিদে যাওয়ার সিস্টেম নেই, মানে মেয়েদের জন্য সিস্টেম নেই, যেটা বাহির কান্ট্রিতে আছে, মানে বুঝতেছেন। তো এই মসজিদটা হচ্ছে বেসিক্যালি মসজিদ জামেক, মানে হচ্ছে আমরা মাদ্রিকা যেখানে গিয়েছিলাম ইফতার করতে, ওই মসজিদে বেসিক্যালি এটা যেখানে আমরা ইফতার করেছিলাম, আপনারা ইফতারের ব্লগ অলরেডি দেখেছেন। তো ওখানে আমরা আমাদের নামাজটা কমপ্লিট করি, আর নামাজটা পড়ে এত প্রশান্তি পাচ্ছিলাম যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করেই বোঝাতে পারবো না। মসজিদে নামাজ পড়ার মধ্যে যে এতটা প্রশান্তি আছে, এটা আমি আসলে এক্সপিরিয়েন্স না করলে কখনোই বুঝতাম না। বাংলাদেশের যে আমাদের প্রধানমন্ত্রী আছে বা বাংলাদেশের যে নিয়ম কারণ যারা তৈরি করে, কারা করে আমি জানি না, তাদের কাছে আমি হাইলি রেকমেন্ড করতে চাই যে প্লিজ আমাদের মহিলাদের জন্য নামাজের একটা মসজিদের ব্যবস্থা করা হোক, কারণ আসলেই মসজিদে নামাজ পড়ার এক্সপিরিয়েন্সটা বা মসজিদে নামাজ পড়ার যে ব্যাপারটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখান দিয়ে রানা ভাইয়া তার ওয়াইফের সাথে আসলে প্রেম করতেছিল, আপনারা ভাবতে পারেন সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে এরকম হেসে, আসলে না, সে ভাবির সাথে কথা বলতেছিল। তো ভাবি, আমি আপনাকে বলতে চাই যে আসলে আপনি অনেক লাকি যে আপনি ওনার মতো একজন হাজবেন্ড পাইছেন, যে এখনো পর্যন্ত বউর সাথে এত সুন্দর করে কথা বলে, এত রোমান্টিক ভাবে কথা বলে। তো এখান দিয়ে সেই কথা বলতে বলতে তো বাহিরে ঝড় তুফান উঠে গেছে, আমরা ইমিগ্রেশন অফিস থেকে বেরো হইতে পারতেছি না। ভিসা অলরেডি আলহামদুলিল্লাহ পেয়ে গেছে, আমি 5টা অলরেডি বেজে গিয়েছে। আপনারা দেখেন অলরেডি কিন্তু ইফতারের টাইমও চলে আসছে, বাট এত ঝড় হচ্ছিল যে আমরা বের হতে পারি না। তাও পরে আমরা আসলে আস্তে ধীরে বের হই আমরা চলে আসি পাসারসিনি একটা স্টেশন আছে, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা পাসারসিনি স্টেশনটাতে নেমে এই মসজিদটাতে আসতে পারেন। এই মসজিদটার মতো অসম্ভব সুন্দর মসজিদ আমি এখনো পর্যন্ত মালয়েশিয়া একটাও দেখি নাই। আরেকটা মসজিদের ইনফরমেশন আমি পেয়েছি, যেটার নাম হচ্ছে পিঙ্ক মসজিদ, ওইটাও আমি আপনাদেরকে একদিন দেখাবো এক্সপ্লোর করে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বেসিক্যালি গিয়েছিলাম পাসারসিনি স্টেশনের যে মসজিদটা, সেই মসজিদটাতে, এবং মসজিদটা এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ ওয়েল ডেকোরেট, যেটা আমি ভাষাই প্রকাশ করতে পারবো না। আপনারা জাস্ট ইন্টেরিয়র গুলো দেখেন, মানে একটা মসজিদও এত সুন্দরভাবে রেডি করা যায়, সেটা আমি মসজিদটা না দেখলে কখনোই বুঝতাম না। আর বেসিক্যালি ওই দিন আমরা এই মসজিদে ইফতার করেছি, এবং ইফতারের আয়োজন পর্যন্ত মসজিদে এত হাইফাই ভাবে হয়, এটা আমি না দেখলে কখনোই বিলিভ করতে পারতাম না। এখানে লিটারেলি আপনাকে বাফেট সিস্টেম দেওয়া হয়েছে ইফতারের জন্য, মানে যারা মসজিদে ইফতার করতে চান তারা চাইলে মসজিদে ইফতার করতে পারবেন, এখানে আপনার কোনো টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না। তো বাঙালি ভাই বোনরা এখন ভাবতে পারে ফ্রিতে খেতে গিয়েছে, ফ্রিতে তোবারক নিতে গিয়েছে। হ্যাঁ ভাই, আসছি ফ্রিতে খাইতে, আসছি তোবারক নিতে ফ্রিতে। মসজিদে খাওয়া, সেটার জন্য যদি আপনারা আসলে নেগেটিভ কমেন্ট করেন, তাহলে আপনাদের মতো অমানুষ আমি বলবো দুনিয়াতেও কোথাও নাই। তো আপনাদেরকে তো আমি কিছু নাই বলি, কারণ আপনাদেরকে কিছু বলতে গেলে আমার ব্লগটা নষ্ট হবে। সেখানে আমি একটা মিউ মিউ পেয়ে যাই। আমার চিকুর কথা অনেক মনে পড়তেছিল ওকে দেখে, আর ও এত বেশি কিউট ছিল। ও কিন্তু মসজিদেই থাকে। এরপরে আসলে মসজিদটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখি যে একদমই আসর ওয়াক্তের সময় হয়ে গিয়েছে। তো আসর ওয়াক্তের সময় যেহেতু হয়ে গিয়েছে, অফকোর্স নামাজটা কমপ্লিট করতে হবে, এবং এটা ছিল মসজিদের ভিতরের যে ওয়াশরুম, মানে অজু করার যে স্থানটা, অজু করার স্থান। তো পরবর্তীতে আমি আসলে নামাজটা কমপ্লিট করি, আর আমাকে দেখে প্লিজ আপনারা কেউ জাজ করবেন না, কারণ এখানে আমি 3 পিস পরা ছিলাম। তো ওখানে মসজিদে একটা সিস্টেম আছে, আপনি যে কোনো কিছুই পরা থাকেন না কেন, প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট 3 পিস এনিথিং যেটাই আপনি পরা থাকেন না কেন, আপনার জন্য আলাদা করে ওরা একটা খিমার রেখে দিবে, যেটা মসজিদেই থাকে একদমই। তো ওখান থেকে আপনারা খিমার নিয়ে নিজেদের মন পছন্দ মতো খিমার পরে তারপর আপনার নামাজটা কমপ্লিট করতে পারবেন। মানে বুঝতেছেন সিস্টেম গুলা, মানে আমি জাস্ট অবাক যে সিস্টেম গুলো দেখে। তো এখানে আরেকটা মেয়েও পেয়ে গেছি, ওরা সবাই হচ্ছে মসজিদেই থাকে আসলে বেসিক্যালি। তো তারপরে দেখে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, এবং এই ছিল আমাদের ইফতারের খাবার, যেটা অলরেডি আপনাদেরকে দেখালাম। তো ইফতারের খাবারের তো কোনো মানে কথাই নাই, এত এত
এত স্বাদ ছিল, আমি এতটুকু বলবো যে মালয়েশিয়া আসার পর থেকে আমার ওই দিনের ইফতারটা ছিল সব থেকে বেস্ট ইফতার। এত মজা ছিল, আমি জানি না কেন এত মজা ছিল, মানে আমি প্রকাশই করতে পারবো না, এত মজা ছিল। আমাদেরকে কিন্তু রাইস দেওয়া হয়েছে, মালয়েশিয়ার একটা আইটেম আছে সাম্বাল, সাম্বাল দেওয়া হয়েছিল, আরো কি কি জানি দিয়েছে মালয়েশিয়ান ফুড, আই ডোন্ট নো। সো এত টেস্টি ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। সো ব্লগটা আজকে আসলে এই পর্যন্তই রাখবো। আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল বা প্রয়োজন ছিল আমি দিয়ে ফেলেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন। আমি যদি সেটা জেনে থাকি বা আমার কাছে ইনফরমেশন থেকে থাকে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবো। আজকের মতো এতটুকুই গাইস, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।